আসসালামু আলাইকুম। দুপুরের শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজা বিথি। লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর খুঁটি স্থাপনের চেষ্টা, বিজেপির বাধা। ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত। মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মুজাফফর। যাত্রীদের বিমান ভাড়া 24,830 টাকা কমানো হয়েছে ধর্মমন্ত্রী। শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাবিতের রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট। কক্সবাজারের অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনা সদস্য সহ আটক ৩। গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালালো ডাকাতি মামলার আসামি। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়ে সহ ৩ জনের মৃত্যু। সারা দেশে বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত। দিল্লির যন্তর মন্তরে আবার অবস্থান নিল সিজেপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। পাকিস্তান সফরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। কুয়েতে ইরানের হামলা, মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি। শুনছিলেন শোনাম, এবারে বিস্তারিত। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের ৬৫ পাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় সে দেশের সীমান্তরক্ষী বাহিনী অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করলে তা পণ্ডু করে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক করিমুল ইসলাম। এর আগে সোমবার সন্ধ্যায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধীনে ৬৫ পাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত মেইন পিলারের মাঝামাঝি এই ঘটনা ঘটে। বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেঘলিগঞ্জ থানার হারিকামাত গ্রামে পানিশালা এলাকায় আগে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে ফেলছিল ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফ এর পানিশালা ১ ক্যাম্পের সদস্য ও স্থানীয় ভারতীয় নাগরিকরা। বাঁশের খুঁটি সরিয়ে তারা সেখানে নতুন করে প্রায় ৩ থেকে ৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করে। বিষয়টি নজরে আসা মাত্রই বিজেপির টহল দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনে বাধা দেয়। এ সময় পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। বাংলাদেশের বদলানো ভূ-রাজনৈতিক কৌশল ও নতুন সরকারের বৈদেশিক নীতি সম্পর্কিত দৃষ্টিভঙ্গি পরিষ্কারভাবে বোঝার লক্ষ্যে চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে ঢাকা সফরে আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও বোর। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের ৫ মাস পর বৈশ্বিক ও আঞ্চলিক পরাশক্তিগুলোর সঙ্গে ঢাকার কূটনৈতিক যোগাযোগ জোরদার হওয়ার প্রেক্ষাপটে এটি হতে যাচ্ছে বিশেষ দূতের প্রথম বাংলাদেশ সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ২৮ জুলাই ঢাকা ফিরবেন এবং তার সেই সফরসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ দূতের কর্মসূচি চূড়ান্ত করা হচ্ছে। এবার মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর অবসরপ্রাপ্ত মোফাজ্জল হোসেন। তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করেছে প্রসিকিউশন। মঙ্গলবার সকালে আবেদন করা হয় বলে জানিয়েছে প্রসিকিউশনের একটি সূত্র। প্রসিকিউশন জানায়, মানবতা বিরোধী অপরাধের মামলায় জিয়া হত্যা মামলার আসামি মুজাফফরকে হাজিরের জন্য আবেদন করা হয়েছে। এ নিয়ে আজ শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে মুজাফফরের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর পিলখানায় শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, ২০২৭ সালে হজ যাত্রীদের জন্য বিমান ভাড়া ২৪,৮৩০ টাকা কমানো হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, সরকার ২০২৭ সালের জন্য সরকারি ব্যবস্থাপনায় ২টি হজ প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,৫,৬৪৮ টাকা। এছাড়া দ্বিতীয় প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা। ২০২৭ সালে হজ যাত্রীদের জন্য বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪,৮৩০ টাকা কমিয়ে ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ট্রাভেলিং টিকিট এক্সামিনারের বিরুদ্ধে। অভিযুক্ত টিটির শাস্তি ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে মঙ্গলবার রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল লাইনের অবস্থান নেওয়ায় রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ভুক্তভোগী দাবি করা শিক্ষার্থীর নাম ফুরকান উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেল লাইনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। তারা বাঁশি লাল কাপড় বেঁধে রেল লাইনে অবস্থান নেন।
পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, যদি একটি পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়ন করা হয়, তবে আইনের সমতা ও ন্যায় বিচারের স্বার্থে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর অপব্যবহার করতে পারবে না। এছাড়া বিবাদীদের ওপর পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন নামে একটি নতুন আইন প্রণয়ন করার জন্য নির্দেশনা দেওয়ার জন্য প্রার্থনা করা হয়েছে রিটে। কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনা সদস্য ও 2 পুলিশ সদস্যকে আটক করেছে বিজিবি। সোমবার দুপুরে টেকনাফ পৌরসভার নাইটেংপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটকরা হলেন হেউনডেটে কিয়াংনাইং ও থেইজং। তাদের মধ্যে হেইনডেটে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং অপর দুজন দেশটির পুলিশ সদস্য। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মুংগ্রু এলাকায়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অনুপ্রবেশের অভিযোগে আটক 3 মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। গাজীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছেন ডাকাতি মামলার এক আসামি। সোমবার বেলা 2:30টার দিকে এই ঘটনা ঘটে। পলাতক সম্রাট হোসেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। তিনি গাজীপুর মহানগরের গাছা থানা তারগাছ বড়বাড়ি এলাকায় বসবাস করতেন। পুলিশ জানায়, গাজীপুর সদর মেট্রো থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার সম্রাটকে বেলা 2:30টার দিকে আদালতে হাজির করার জন্য হাজতখানা থেকে বের করা হয়। বিচারিক কার্যক্রমের জন্য এজলাসে নেওয়ার পথে তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। চাঁপাইনবাবগঞ্জে লোহার মুয়ে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘরিয়া বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরামুল হোসেন ও বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতরা হলেন বাদুরতলা এলাকা মোহাম্মদ বিখুর স্ত্রী হাসিনা বেগম, হাসিনা বেগমের ভাতিজি আশা খাতুন ও তার মেয়ে মিম। ওসি ইকরামুল হোসেন জানান, বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুতায়িত হয়েছিল। ওই মই দিয়ে উপরে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ কাজী জীবননাসা বলেন, সার্বিকভাবে বৃষ্টির প্রবণতা কমে এলেও তা দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় বেশিই থাকবে। আমাদের 8টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা নির্দিষ্ট কোনো জায়গায় কথা না বললে সারা দেশে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলি। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আবারও অবস্থান নিচ্ছে ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি। একদিনের নাটকীয় সংঘর্ষের পর মঙ্গলবার সকালে সংগঠনটি ঘোষণা দিয়েছে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সোমবার পুলিশ যন্তর মন্তর থেকে আন্দোলনকারীদের মঞ্চ ও তাঁবু সরিয়ে দিলেও মঙ্গলবার ভোর থেকে সিজেপির আহ্বানে বিক্ষোভকারীরা আবার সেখানে জড়ো হতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুল সংখ্যক দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। এর আগে সোমবার পার্লামেন্টে অভিমুখে সংসদ চলো কর্মসূচিতে হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে রাজধানীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে সংঘর্ষের শতাধিক পুলিশ সদস্য এবং 60 জনের বেশি বিক্ষোভকারী আহত হন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সংসদ ভবনের খুব কাছাকাছি পৌঁছে যান। দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবারের কর্মসূচিতে প্রায় 70 জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে সোমবার সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন। সফরকালে তিনি পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। ইসলামাবাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। এ সময় পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মুকাদ্দাম এবং পাকিস্তানের প্রতিমন্ত্রী তালাল চৌধুরীও উপস্থিত ছিলেন। ইরানের প্রতিনিধি দলে রয়েছেন সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের গভর্নর জেনারেল, দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী, নগর উন্নয়ন ও পরিবহন বিষয়ক উপমন্ত্রী, ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান, কৃষিমন্ত্রীর বিশেষ প্রতিনিধি এবং আরো কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। পাকিস্তানে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুমিন বলেন,
এই সফরের মূল উদ্দেশ্য দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরো জোরদার করা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়া। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরো এক ধাপ বাড়ল। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি করেছে ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং দেশটির সেনাবাহিনী। হামলাগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তিগত অবকাঠামো, ড্রোন হ্যাঙ্গার ও রাডার ব্যবস্থা নিশানা করা হয়েছে বলে আজ মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আল জাজিরা জানিয়েছে। আধার সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসি প্রথম বিবৃতি অনুযায়ী কুয়েতে মার্কিন বাহিনীর একটি দূরপাল্লার রাডার কেন্দ্র, একটি টেলিযোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডারের সফল হামলা চালানো হয়েছে। একই সঙ্গে আলী আল সালেম বিমান ঘাঁটিতে অবস্থানরত একটি MQ-9 ড্রোন হ্যাঙ্গারেও আঘাত হানা হয়, যার ফলে একাধিক সামরিক ড্রোন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে তাদের দাবি। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফিজ।